প্রিয় দর্শক, আজকে আমাকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকওয়াত সেলিম। আজ আমাদের অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী, ফুড ডাইনেস্টি এবং কি ফুড সুপার মার্কেটের সিইও মোহাম্মদ বদরুল হক। বদরুল, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ সালিম ভাই। প্রিয় দর্শক, আজকের আমাদের অতিথি বদরুল হক। তিনি এখানে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী এবং এখানে ওজন পার্কে একটি মসজিদ আলামান এখানে অনেক বড় মসজিদ, বাঙালি কমিউনিটি দ্বারা প্রতিষ্ঠিত। এই মসজিদ তিনি প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। আমরা শুনবো তার কাছে কমিটির বিভিন্ন কর্মকাণ্ড এবং ব্যবসা নিয়ে। তো আমরা প্রথমে শুরু করবো বদরুল ভাই, আপনি যুক্তরাষ্ট্রে আসার অভিজ্ঞতা, আসার আগে আপনি কিভাবে এখানে আসলেন এবং এর আগে বাংলাদেশে কি করছিলেন? সালিম ভাই, আমি 1975 ইংরেজিতে বিএসসি পরীক্ষা দিয়ে ঢাকাতে চলে আসি এবং সেইখানে প্রায় বছর খানেক সিলেট থেকে জি জি ঢাকাতে যান। ঢাকাতে আসি। তো সেইখানে একটা প্রাইভেট কোম্পানি, সেখানে কাজ করি কিছুদিন, এবং পরে মানে আমি ইরানে চলে আসি। কত সাল থেকে ইরানে? 1977-এর সেপ্টেম্বরে আমি দেশ থেকে ইরানে চলে আসি। ইরানে প্রায় 1.5 বছর থাকার পরে আমি ওয়েস্ট জার্মানিতে যাই। সেখান থেকে ইরানে কি করছিলেন সেটা যদি একটু বলেন। ইরানে তো অভিজ্ঞতা। সেই সময় খোমেনি আসার আগে শাহের সময় যেহেতু পাশ্চাত্যের ইউরোপ বলা হতো ইসলামকে, তেহরানে ছিলাম। যেহেতু টুকটাক কাজ করেছি, বেশ ভালোই ছিল ওই সময় এখানের তেহরানের অবস্থা। তো এখানে কি কাজ করছিলেন? আমি একটা ওই কসমেটিক ফ্যাক্টরিতে কাজ করতাম। পরে সেইখান থেকে আমি জানি বেতন কেমন ছিল সেখানে? তুলনামূলকভাবে বাংলাদেশ থেকে তো ভালোই ছিল, এখানে তো ভালোই ছিলাম। জীবনে প্রথম আসা এবং বিদেশে এবং প্রথম বিদেশ কোনো জায়গাতে কাজ করার অভিজ্ঞতা। ইরানে জি জি জি, সেখানে আমরা প্রায় 12 ঘন্টা করে প্রথমে কাজ করেছি, পরে অবশ্য আমরা 8 ঘন্টা কাজ করেছি। তারপরে সেখান থেকে ওয়েস্ট জার্মানিতে গেলেন, কিভাবে গেলেন সেখানে? খোমেনি আসার পরে সেখানে ইরানের অবস্থা একটু পাল্টে যায়। আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে একটা দেশে অভ্যুত্থানের পরে যেরকম একটা ওলটপালটের অবস্থা হয়ে গেলে চাকরির নিশ্চয়তা থাকে নাই, অনেক বিদেশি চলে আসে, বাইরের লোকগুলো। তার মধ্যে আমরা বেশ কিছু বাংলাদেশি আমরা মানে বাই রোড জার্মানিতে চলে যাই। কতদিন লাগলো সেখান থেকে? ওইখান থেকে জার্মানি পৌঁছতে প্রায় 4 দিন লাগছে আমাদের। একসাথে কতজন ছিলেন? আমরা 3 জনই ছিলাম। আমরা 3 জন গ্রুপ করে আমরা যাওয়া আসা গেছি। আমরা 3 জন ছিলাম আমাদের গ্রুপে, আমি এবং আমার সাথে আরো 2 জন ছিল। তো সেখানে গিয়ে কিভাবে শুরু করলেন? ওই জার্মানির ইতিহাস কিভাবে আমরা এজাইনাম নিয়ে আমরা ছিলাম সেখানে, ভালোই কাটছিল। জার্মানি খুবই খুবই সুন্দর দেশ, খুব ভালো লাগছে সেখানে। ওইখানে অবশ্য ফ্যাক্টরিতে কাজ করছি আমরা। ফ্যাক্টরিতে কাজ করে মোটামুটি ভালোই রোজগার এবং চলাফেরা খুবই উন্নত মানের, মানে খুব নিশ্চিন্তে ঘোরাফেরা করা, দিনে রাত্রে কোনো অসুবিধা ছিল না। এই আর কি। কত বছর ছিলেন সেখানে? আমি সেইখানে ছিলাম 79 থেকে 82 পর্যন্ত। 82 মানে 82 সেপ্টেম্বরের দিকে চলে আসি। এখানে সরাসরি এখানে কিভাবে আসলেন? এখানে ট্রাভেলিং ভিসা নিয়ে ওই বাহামা হয়ে আমরা আসছি। সেইটা আর একটা ইতিহাস, মানে বাহামা থেকে বোটে মায়ামিতে আসছি। তো কয়দিন লাগলো, সে কিভাবে, যদি সেখানকার অভিজ্ঞতা যদি বলেন? অনেকের সময় লাগছে বেশি, কিন্তু লাকিলি মানে আমার মাত্র 2 দিনই আমি চলে আসছি, মায়ামিতে চলে আসছি। মধ্যখানে একদিন ছিলাম বাহামাতে, পরের দিন আমি চলে আসছি। আসার সময় কোনো সমস্যা হয়েছিল কিনা? মানে ভেরি লাকিলি আমার তেমন কোনো সমস্যা হয় না। আমার সাথে আরও 5 জন ছিল, আমরা 5 জনই খুব নিরাপদে আমরা মায়ামিতে পৌঁছি। মাছ ধরার ট্রলিতে আসছে, খুব রিস্ক ছিল। এটা খুবই রিস্কি ছিল। হ্যাঁ, খুবই রিস্কি ছিল। তো আসার পরে কিভাবে শুরু করলেন? মায়ামি থেকে আমরা চলে আসলাম নিউ ইয়র্কে। আসেই তো নতুন জীবন শুরু করা, আস্তে আস্তে বাসায় থাকা, চাকরি খোঁজা। এই তো চাকরি খুঁজলাম, একটা রেস্টুরেন্টে কাজ করছি প্রায় বছরখানেক নিউ ইয়র্কে? জি জি। তারপর থেকেই নিজস্ব ব্যবসা
তো প্রথমে কাগজপত্র করতে গিয়ে এই বিষয় অভিজ্ঞতাটা যদি বলেন কিভাবে। সত্য বলতে গেলে ওই সময় গ্রিন কার্ডটা একটা সোনার হরিণের মতোই ছিল। ওই 82 সালে যারা আসছে ওই সময়টা। ওই সময়টা ওই আমাদের মতো যারা ইয়াং যারা এখানে আসছিলাম আমরা, বিয়ে করা ছাড়া আর কোনো উপায় ছিল না। যাই হোক, আমার আমি এখানে বিয়ে করেছি, বাঙালি আমি, আমার ফ্যামিলির থেকে পারিবারিকভাবে পারিবারিকভাবে আর কি আমাদের বিয়েটা হয়েছে এখানে। ওই তিনি সিটিজেন ছিলেন এখানে। যে ওই সময় তিনি সিটিজেন না, তিনি ইমিগ্রেন্ট Immigrant ছিলেন। সেই হিসাবে আমি 83-তেই বিয়ে করছি, 82-তে এসে 83-তেই বিয়ে করছি। কাগজপত্র হওয়াটা সহজ হয়ে গেছে আপনার। সেই বিধায় আমার কাগজটা সহজ হয়েছে, কিন্তু এরপরে আমার কাগজ হইতে না হইতে ওই যে অ্যামনেস্টি হয়ে গেছে, আস্তে আস্তে অনেকেরই কাগজপত্রটা হওয়ার একটা সুযোগ হয়ে গেল। অনেকেই সে সময় অনেকেই তখন আপনারা যখন আসলেন তখন কেমন ছিল যুক্তরাষ্ট্রে বাঙালিরা, বা এখানে আসার পর কেমন লাগলো সেই সময়টা যদি অবস্থাটা বলেন। আমেরিকা একটা স্বপ্নের দেশ, সবাই জানে, কিন্তু ওই সময়টা বাঙালি তো খুব কমই ছিল, খুব অল্প লোক ছিল। আমরা এসে যে কয়েকজন আসছিলাম, পুরাতন যারা ছিল তাদের সাথে কথাবার্তা বলে একটা সুবিধা এটাই ছিল আমাদের, জার্মানিতে আমরা নিজে কাজ করছি এবং আমরা কাজ খোঁজার যে অভিজ্ঞতাটা সেটা এখানে কাজে লাগছে। খুব ভালোভাবেই কাজে লাগছে। আমাদেরকে কেউ কাজ দিতে হয় না, আমরা নিজেই কাজ খুঁজে বের করি। কাজের অভিজ্ঞতা থাকার কারণে। কাজের অভিজ্ঞতা। এবং সেখানে যেহেতু আমরা জার্মানিতে ছিলাম, এখানে এসেও আমাদের চলাফেরা বা কিছু খোঁজাখুঁজি করা সব কিছু করতে আমাদেরকে তেমন ব্যাগ পেতে হয়। তো ইরানে কাজ করলেন, ওয়েস্ট জার্মানিতে কাজ করলেন, সেখানে যে ইনকাম সেই ইনকামগুলো কি এখানে কাজে লাগাচ্ছে নাকি দেশে পাঠালেন, নাকি নিজেরটা খরচ হয়ে গেছে? কিছুটা দেশে পাঠাইছে ঠিকই, আর এখানে তেমন টাকা পয়সা নিয়ে আসি নাই, এখানে। তারপরেও কিছু টাকা সাথে আসার সময় এখানে। তো এখানে যে প্রথম আপনি যে বললেন বাঙালিরা তেমন একটা ছিল না, যারাই ছিল, তো ওই সময়টা যদি ওই বলেন যে এখন যে গ্রোসারি দোকানপাট, বাঙালির বিভিন্ন প্রতিষ্ঠান, তখন কি কি ছিল ওই সময়টা আপনারা যখন আসলেন? সেই আলোকে আজকে যেখানে আমরা এখানে বসে আছি, জ্যাকসন হাইট বলতে তেমন কিছু ছিল না বাংলাদেশিদের। ইন্ডিয়ান যে শপিং সেন্টার যেগুলো ছিল সেগুলো ছিল ওই নিউ ইয়র্ক ম্যানহাটনের 28th স্ট্রিট এবং লেক্সিংটনে কিছুটা ছিল। আর বলতে গেলে বাঙালিদের তেমন ব্যবসা প্রতিষ্ঠান আমার চোখে পড়ে নাই, 2-4টা ছাড়া। পরে যে সময় 84-এ আমি প্রথম ওই ওজন পার্কের ওই দিকে আমি একটা বেঙ্গল গ্রোসারি একটা ছোট্ট দোকান শুরু করলেন সেখানে? ওখানে বাঙালি আর কোনো গ্রোসারি ছিল না ওই সময়? বাঙালির আপনারটাই প্রথম? আমারটাই প্রথম। ওইটা যদি অভিজ্ঞতাটা বলেন, কিভাবে স্টার্ট করলেন ব্যবসাটা, কিভাবে মাথায় আসলো যে গ্রোসারি করবেন? খুব ছোটোখাটোভাবে আমি শুরু করেছিলাম। অনেকের কাছে এটা অনেক বলতে তখন তো লোকজনই কম ছিল, যারা ছিল আমার মতো তারা অনেকটা তাদের কাছে একটা হাসির মতো মনে হয়েছে, কেউ কেউ হাসছে আমাকে নিয়ে। তো আমি হাল ছাড়িনি। প্রথমত খুব কমই ব্যবসা হয়েছে, কষ্টে আমার সংসার চলছে। আমি তো বিবাহিত ছিলাম, আলাদা বাসা নিয়ে আমার ওয়াইফকে নিয়ে থাকতে হতো। লাকিলি আমার একটা ভাই ছিল, সেও কাজ করতো, তো তার কাজের যে ইনকামটা আসতো তাতে করে মোটামুটি আমার একটা সাপোর্ট হয়েছে। ব্যবসা দিয়ে সেভাবে ব্যবসা দিয়ে সাপোর্টটা প্রথম করা খুবই কঠিন ছিল। কে ধরে রাখছেন, হাল ধরে রাখছেন? সেটাই আর কি বলতেছিলাম, যে আমার ভাই থাকায় আমার সেই সাপোর্টটা সেই সময় হয়েছে। গ্রোসারি করার চিন্তাটা কিভাবে আসলো আপনার? আসলে গ্রোসারি না, ভাবছিলাম যে একটা ব্যবসা করবো কিছুটা। তখন ওই ক্যান্ডি স্টোর ছোটোখাটো দোকান ছাড়া আর মাথায় তো কিছু নেওয়ার সেই সম্বল ছিল না, কারণ ওই সময় কম পুঁজি নিয়ে। জি পুঁজি বলতে আপনার 84-এর প্রথম দিকে যে 20-30-40 হাজার ডলার কারো কাছে আছে, 10,000 থাকলে মনে হইতো অনেক টাকা, কারণ 5-10 হাজার হইলেও একটা বাড়ি কেনার সুযোগ থাকতো। তো বাড়ি না কিনেই ব্যবসা শুরু করছিলাম ওই সময়। ওজন পার্কে এই ব্যবসা পরে কি অবস্থা, পরে কতটুকু আগেলেন? হ্যাঁ, ব্যবসাটা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। কিছুদিনের মধ্যেই 89-এ কয়েক বছরের মধ্যেই 89-এ আমরা একটা সুপার মার্কেট করি, আমার সাথে আরো 3-4 জন পার্টনার ছিলেন। সেটা কি নামে শুরু করলেন? ওই সিটাউন ছিল আমাদের। সিটাউন সুপার মার্কেট, ওইটাই প্রধান সুপার মার্কেট আমাদের।
তারপরে আপনার ব্যবসার প্রসারতা আজকে আপনার ৩টা কি ফুড এবং ফুড ডাইনেস্টি এগুলা যদি বলেন ধারাবাহিকতা এই আজকের অবস্থানে আসার। এখানে দেখেন এই সিটন আমরা কিছুদিন চালানোর পরে সেটা তেমন সুবিধা হয় নাই। ওই তখন মানে ফার্মাসিউটিক্যাল ব্যবসা যেটা আজকে যেগুলো তারা মানে এই ব্যবসাটা আমাদের মানে আমাদের লিস্টটা কিনে নেয় আমাদের কাছ থেকে ওই সিটনে। ওই লিস্টটা কেনার পরে মানে আমাদের কিছু পুঁজি হয়, সেই পুঁজি থেকে আস্তে আস্তে আমরা অন্য ব্যবসা মানে এই সেম লাইনেরই অন্য ট্রেডে অন্য কি ফুড খুঁজতে থাকি। এরপরে আর কি ফুডের সাথে আমরা ব্যবসা শুরু করি। প্রথমে একটা ব্যবসায়ী শুরু করছিলাম, মানে এটা ছিল ফুলটনে, ব্রুকলেন 1146 ফুলটন। সেইখান থেকে আস্তে আস্তে আর একটা ব্যবসা মানে ওই 367 নস্টন অ্যাভিনিউ, এরপরে 1232 নস্টন অ্যাভিনিউ, এরপরে 43 কলম্বিয়া সিটিতে ম্যানহাটনে, এরপরে এখানে জ্যাকসনাইট। সর্বশেষ দেখছেন এখানে জ্যাকসনাইট। এই ব্যবসাগুলো করতে গিয়ে এখন কি অবস্থা, ব্যবসা কেমন চলছে আপনার? আলহামদুলিল্লাহ ভালোই চলছে, ব্যবসা ভালোই চলছে, খারাপ না, মানে কম্পিটিশন আছে এখন। আগের চাইতে মনে হয় একটু টাফই মনে হচ্ছে ব্যবসা, কিন্তু তারপরেও মোটামুটি ভালোই চলছে। আর যদি এই ব্যবসা করতে গিয়ে আপনি বাঙালিদের কর্মসংস্থানের নিশ্চয়ই অনেক সৃষ্টি করেছেন, সেই বিষয়ে যদি বলেন। সেইখানে যদি বলে তাহলে এর সাথে আমার আর একটা ব্যবসা আছে, সেটা বলা হয় না, সুরমা ডিস্ট্রিবিউটার্স, এটা হোলসেলের ব্যবসা। সেটা কবে থেকে শুরু করলেন? সেটা 2 বছর হয়, সেটারও 2 বছরের একটু বেশি হবে। সেখানে কি কি আপনার সেখানে দেশীয় প্রোডাক্ট যেগুলো মাছ টাছ এগুলা মানে চাল মাছ দেশের থেকে, বাংলাদেশ থেকে নিয়ে বাংলাদেশ থেকে বা ওই মিয়ানমার থেকে এগুলো আনে, মানে এইখানে সাপ্লাই দেন? সাপ্লাই দিয়ে এগুলো। তো এই চলছে মোটামুটি। আর যে কর্মসংস্থানের কর্মসংস্থান যেটা বলছিলেন, সেইখানে আমি বলবো যে আমাদের সোফার প্রায় 250 জন কর্মচারী আছে আমাদের বিভিন্ন স্টোরগুলোতে। তোর মধ্যে বাঙালি কাস্টমার ওয়াইজ যদি বলা যায় তাহলে এখানে জ্যাকসনাইটে বাঙালি কাস্টমার আমাদের বেশি, আপনারা দেখতেছেন এখানেই। আর অন্যান্য স্টোরে আমাদের বাঙালি কাস্টমার কম, তবে এমপ্লয়ি ইয়েস আমাদের বলা যাবে 1/3 এমপ্লয়ি বাংলাদেশি। যে এলাকায় যে ধরনের লোক বেশি, যে কমিউনিটির লোক বেশি, সেখানে সেই কোম্পানি হলে ভালো হয় আপনাদের। সেইটাই ভালো হয়, এবং লোকজন সেটাই চায়। এবার মানে যারা তারা কাস্টমাররা সেই ধরনের লোকজন চায় না। তো এই ব্যবসা করার জন্য যে ব্যবসা করতে গিয়ে আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে, কর্মচারী পরিচালনা করেন অনেক। তো যারা বাঙালিরা যারা আপনাদের এখানে প্রতিষ্ঠানে কাজ করতে আসে, তাদের বিষয়টা যদি বলেন যে তাদের কি কি অভিজ্ঞতা থাকা দরকার, বা তাদের অন্যান্য কমিটির লোক থেকে তাদের কর্মে বা সব কিছু মিলিয়ে যদি মূল্যায়ন করেন। ওই সুপার মার্কেটে বাংলাদেশি যারা কাজ করতে নতুন আসে, আমি তাদের ব্যাপারে বলবো, এবং সেটা আমার ব্যাপারে প্রযোজ্য। এখানে সুপার মার্কেট চালাতে গেলে আমরা যে জিনিসগুলো সাধারণত দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি, তা হয়তো 1/10 হবে না, মানে আরও 9 ভাগ বেশি জিনিসগুলা যারা এই দেশের লোকগুলো কনজিউম করে সেই জিনিসগুলো চিনতে হয়। যার দরুন আমাদের দেশে যারা নতুনভাবে কাজে আসে তাদেরকে সেখানে একটু কঠিন হয়, নাম জানা বা কোথায় কোন ইয়েটা থাকে চেনা, এবং সব মিলেই একটা হজগরলোর মতো মনে হয় প্রথমে। তারপরেও আমি বলবো যে যদি কারণ মানে একটু খেয়াল থাকে সে শিখতে পারে। এবং আমি এখানে প্রসঙ্গত একটা জিনিস বলি, আমাদের এখানে সবথেকে হেভি কাজ যেটা বলবো বুচার, যে মিট ডিপার্টমেন্টে যে কাজ করে, মিট ডিপার্টমেন্টে সাধারণত ডোমিনিকান মানে স্প্যানিশ লোকগুলোই থাকে সাধারণত আমাদের এখানে। একজন বাংলাদেশি আমাদের মানে মিট কাটার হিসেবে নিজস্ব চেষ্টায় আমাদের কাছ থেকে সে বুচার দিতে পারছে। সেই জিনিসটা মানে আমি বলবো যে আরও যদি ইচ্ছা থাকে যে কোনো কাজ করতে পারবে সে। এখানে পার্থক্যটা কি? পার্থক্য বলতে সেখানে সে কম আওয়ার কাজ করেও একটা অ্যামাউন্ট পয়সা সে রোজগার করতে স্যালারিটা বেশি পাওয়া যায়, স্যালারিটা বেশি পাবে। এই কাজটা শিখলে তার কাজের কোনো মানে অভাব হবে না। হবে না, যে কোনো সুপার মার্কেটে সে কাজ করতে পারবে। সেটাই এটা শেখার জন্য কি প্রয়োজন? তেমন কিছু না, মানে সতর্কতা, তুমি এটা তো মেশিনে কাজ হবে, করে। সতর্কতা থাকতে হবে আর ইচ্ছা থাকতে হবে, টাইম মেনটেন করতে হবে সেগুলো আর কি। আর বাংলাদেশ থেকে যারা নতুন আসে, তারা প্রথমত হয়তো এই ধরনের কাজে তারা চায়, তো তাদের এই যারা নতুন বাংলাদেশ থেকে আসে তাদের কি
এই বিষয়ে কোনো প্রশিক্ষণ নিয়ে আসা বা অভিজ্ঞতা সঞ্চয় করার প্রয়োজন আছে বলে কি মনে করেন? আমি অভিজ্ঞতা বাংলাদেশের আলোকে আমি এখানে বলতে পারবো, মানে এটুকু বলবো যে ইয়েস, যে কোনো কাজ করার অভিজ্ঞতা থাকলে এই কাজটা করতে পারবে একজন। মানে একটা লাইনে যদি কেউ অভিজ্ঞ থাকে তাহলে অন্য লাইনে কাজ করতে তার কোনো অসুবিধা নেই, মানে করতে পারবে আমার মনে হয়। একটা বিষয় বদলবে, আমরা দেখি যে আমাদের অনেক বাঙালি ভাইয়েরা অনেক প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রতিষ্ঠান শুরু করেন কিন্তু শেষ করতে পারেন না। মাঝপথে অনেক পার্টনারদের মধ্যে সমস্যা হয় বা কিছুদিন চালানোর পর দেখি যে মালিক চেঞ্জ হয়ে যায়। এই বিষয়গুলো কেন? আমি একটা জিনিস এখানে বলবো, এবং অনেক জায়গাতে আমি বলি, যেহেতু অনেকদিন থেকে ব্যবসাতে জড়িত আছি, আমার কাছে কিছু লোক মাঝে মধ্যে আসে, এটা আমি গর্ব করে বলতেছি না, যেহেতু পরামর্শের জন্য, অভিজ্ঞতার কারণে। তো এইখানে আমি একটা জিনিস বলি, যে কোনো ব্যবসা যখন সাকসেস হবে, চলবে, যখন পার্টনারশিপে কোনো প্রবলেম হবে না, যখন মানে মানে কোনো অসুবিধা হবে তখনই শুরু হয় পার্টনারশিপের প্রবলেমগুলো। তো এইখানে যে জিনিসটা মানে আমাদের মাথায় রাখতে হবে, মানে খেয়াল করতে হবে যে পুঁজিটার ব্যাপার আছে, পুঁজিটা রাখ থাকতে হবে, মানে টু রোল দ্য বিজনেস, সাথে সাথে ওই একজন আরেকজনের প্রতি বিশ্বাস। বিশ্বাস, যে ট্রাস্টের ব্যাপারটা আছে, সেইগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই ঠুনকো ব্যাপারে যাতে মানে পার্টনারশিপটা নষ্ট না হয় সেটা খেয়ালের মধ্যে নিয়েই প্রথমে শুরু করতে হবে। সেই মানসিকতা না থাকলে কাউকে আমি বলবো যে পার্টনারশিপে বিজনেস না করার জন্য। কারণ আমি আমার আলোকে আমি বলতেছি, আজকে ওই প্রথম থেকেই যাদেরকে নিয়ে আমি ব্যবসা করতেছি, আজকেও আমি সেই তাদেরকে নিয়ে আসেন। এইখানে আমার বা আমাদের একটা মানে সার্থকতা বা একটা গর্ববোধ আমরা সবসময় করি যে বিগিনিং থেকে যাদেরকে নিয়ে পারলাম। তো এখানে প্রচুর মানে গিভ অ্যান্ড টেকের ব্যাপার আছে, মানে কম্প্রোমাইজের ব্যাপার আছে। এইগুলা নিয়েই কিছু ছোটখাটো বিষয় ছাড় দিতে এগুলো হবে। ছাড় দিতেই হবে। ব্যবসা যখন আপনি রান করেন, এই যে ম্যানেজমেন্টের দায়িত্বে কি আপনারা নিজেরাই থাকেন নাকি আপনাদের কাউকে দেন, সেটা কিভাবে হ্যান্ডেল করেন সেই বিষয়টা দেখেন? ম্যানেজমেন্টের ব্যাপারে হ্যাঁ, আমরা নিজেই মোস্ট অফ দ্য প্লেসেস আমরা নিজেই থাকি। এই দুইটা জায়গায় হয়তো অন্য কাউকে দেই, তাও ফ্যামিলির কাউকে দিয়ে আমরা ম্যানেজমেন্টটা চালাই দিতেছি। তাতে করে মানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না সোফার। সেটা। আর ব্যবসা করতে গিয়ে নতুন যারা ব্যবসা করতে চায় তাদের কিভাবে শুরু করবে সেই পরামর্শের ব্যাপারে? ভেরি সিম্পল, শুধু মানসিকভাবে প্রস্তুতি থাকতে হবে। তার আগে বলছি যে ওই ক্যাপিটালের ব্যাপারটা একটা মানে জোগাড় থাকতে হবে। আর যেটুকু যে লাইনে যার মানে ইচ্ছা, সেই লাইন সম্বন্ধে ভালো অভিজ্ঞতা সঞ্চয় করা। করা দরকার হবে। প্রথম যদি গ্রোসারি করে, আপনার গ্রোসারি ব্যবসা রয়েছে, আপনার বিভিন্ন সেন্সটির অভিজ্ঞতা রয়েছে, এই বিষয় দিয়ে শুরু করে প্রথম কিভাবে শুরু করতে হয়? একজন গ্রোসারি যদি কেউ দেয়, সেটা কিভাবে স্টার্টটা কিভাবে করবে? আমি আজকের প্রেক্ষিতে এটাই বলবো যে কাউকে মানে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, আর অন্য কোথাও থেকে। কারণ আমার মতো যেন কেউ না ভুল করে। আমি প্রথমে বলি নাই, আমি জীবনেও একদিন গ্রোসারির কাছেও যাই নাই। তারপরে আমি আমার এক বয়স্ক এক চাচা ছিলেন ওই সময়, উনি আমাকে বলছিলেন যে আমি কেন আমার নিজের হাতে গলায় ছুরি লাগাই না, ছুরিটা ধরলাম। তো উনি এইভাবেই বলছিল যে কেন না শিখে মানে আমি এটা শুরু করে? তো এইটা আজকে বিভিন্ন দিক দিয়ে বিবেচনা করে আমার মনে হয় কিছুটা অভিজ্ঞতা সঞ্চয় করার দরকার, তখন মানে জিনিসটা সহজ হবে। প্রাথমিক কি কি প্রয়োজন হয়? যে একটা ঘর নেওয়ার বিষয় থাকে, সেগুলো কিভাবে কন্ট্যাক্ট করবে সেই বিষয়টা, যে একটা শর্ট টাইমে যদি একটা ঘর নেয় সেই ক্ষেত্রে তার ব্যবসার কি, এই বিষয়গুলো যদি বলেন অভিজ্ঞতার আলোকে। বিভিন্ন ব্যবসার ব্যাপারে বিভিন্ন জিনিসগুলো আছে। ধরেন সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আপনার প্রথম যদি কোনো জায়গা নতুনভাবে নিতে হয়, তাহলে জায়গাটার সম্বন্ধে ভালোভাবে জানার দরকার। মানে লিজ বা ওই কন্ট্রাক্ট, এগুলা পরামর্শ নেওয়ার জন্য ভালো যারা এখানে লয়ার আছে তাদের পরামর্শ নেওয়া দরকার। এবং সেগুলো বোঝার জন্য মানে যারা এইটুকু জানে, যাদের জ্ঞান আছে, তাদের সাথে পরামর্শ করে নিলে ভালো হবে। নেবারহুড কেমন সেই বিষয়টা, হ্যাঁ, এখানে কি বিজনেস মানে খুলবে এবং নেইবারহুডটা কি, পাশে এরকম ব্যবসা কত দূরে কীভাবে আছে, সেগুলো বুঝে নেওয়ার দরকার হবে সেই বিষয়টা। আর আপনি ব্যবসার পাশাপাশি আপনি যে কাজটা করেছেন, এখানে একটা অনেক পবিত্র কাজ, সেটা হচ্ছে যে ওজন পার্কে সবচেয়ে বড় মসজিদ আলামান, সেই মসজিদে আপনি প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি ছিলেন।
সেটা যদি একটু প্রতিষ্ঠাকারীর ইতিহাসটা একটু বলেন সংক্ষেপে। এটা খুব সম্ভব 1989, সরি 1986 এর দিকে, মানে আমরা কিছু মুরব্বিয়ানরা একটা বাসা, একজন বাঙালি একটা বাসা কেনার সাথে সাথে ওইখানে মিলাদের আয়োজন করছিলেন। ওইখানে আমাদের মসজিদের ব্যাপারে কিছু আলোচনা শুরু হয় এবং সেইখানে নিয়ে একটা কমিটি গঠিত হয়। সেই কমিটিতেই আমি সেক্রেটারি, আমাকে নিয়োগ করা হয় এবং সেইখান থেকে মানে ওই মসজিদ আল আমানের সূত্রপাত। তারপরে একটা বিল্ডিং কিনে মানে সেখানে আমরা মাত্র 4-5 জনে নামাজ শুরু করি। আজকে সেই মসজিদ এত বিরাট মসজিদ থেকে একটা ঘর থেকে পাশে আরও 3টা ঘর নিয়ে আমরা পুরো বিল্ডিং মানে 4টা বিল্ডিং গিয়ে এটা নতুন করে মসজিদ স্থাপিত হয়। প্রথম যখন শুরু করলেন তখন কিভাবে শুরুটা করলেন? অর্থনৈতিক বিষয় অনেক। হ্যাঁ, ওই সময় যে ধান ফলনের দিন ছিল, মানে সবার স্বাস্থ্য বয়সও কম ছিল, লোকজনও খুব কম ছিল, সেই ভিড়ে আমরা ছোট্ট একটা ঘর নিয়েছিলাম। কিন্তু লাকিলি ওই ঘরের সাথে আরেকটা ঘর এবং এর সাথে আরেকটা ঘর, এর সাথে আরেকটা ঘর হয়ে আমরা দিতে সক্ষম হই এবং আস্তে আস্তে মানে ওই এলাকাতে অনেক মুসল্লিদের আগমন ঘটে, মানে আমাদের লোকজন আসে ওইখানে। এইভাবে মসজিদের আজকের এই অবস্থা। মসজিদ নিয়ে আমরা প্রায় শুনি যে কমিটি নিয়ে একটু সমস্যা হয়, দলাদলি হয় এবং মসজিদের কেউ কেউ মসজিদের অর্থ নিয়েও বিভিন্ন রকম অভিযুক্ত হন। এই বিষয়টা যদি বলেন আসলে। খুব সুন্দর বলছেন সালিম ভাই। ওই প্রথম যেদিন আমি বলছিলাম যে মিলাদে, যেদিন ওই মিলাদ মানে পরিচালনা করছিলেন একজন মৌলানা সমীরউদ্দিন সাহেব, উনি আজকে দুনিয়াতে নেই, আল্লাহ ওনার মাগফিরাত করেন। উনি সুন্দর একটা কথা বলছিলেন যে আপনারা কমিটি গঠন করেছেন, মসজিদ গঠন করবেন, কিন্তু যেই এটা শুনবে, শয়তান শুনতেছে এবং দেখতেছে, শয়তানের বড় শয়তান এখানে আসবে এবং আপনাদেরকে বিভ্রান্ত করবে এবং সেটা প্রত্যেক জায়গাতে হয়। আপনি সেই প্রশ্নটাই করতেছেন এবং অতি সত্য সেটা এবং অত্যন্ত দুঃখজনক। পবিত্র মসজিদে অনেক সময় কমিটির ব্যাপার নিয়ে সমস্যা হয়, ইমাম নিয়ে সমস্যা হয়। এই জিনিস থেকে বেরিয়ে আসার জন্য আমি বলবো আমাদেরকে আরও একটু জ্ঞান অর্জন করতে হবে। আমাদের যদি শিক্ষিত যারা যারা আরও একটু জ্ঞানী, যারা আরও একটু পরহেজগার বলবো, মসজিদে যারা যান নিয়মিত, যারা তাদেরকে মানে এগিয়ে আসতে হবে মসজিদ পরিচালনার জন্য। এবং যদি তারা অ্যাক্টিভভাবে নাও আসতে পারে তাহলে সবসময় যেন পরামর্শ দেয়, মানে একটা সমস্যার সৃষ্টি হওয়ার আগে যেন তারা কথা বলে। আমি যে সময় আমি প্রায় 4বার প্রেসিডেন্ট ছিলাম, তো প্রায়ই বলতাম আমি আমার সবাইকে যে দয়া করে যে কোনো সমস্যাতে আপনারা বসে থাকবেন না, আমাকে আপনারা বলবেন বা আমাদেরকে আপনারা বলবেন। যদি আপনারা মনে করেন যে হ্যাঁ দেখা যাক সাধারণ সবাই বলবে, তখন দেখা যাবে যে এইটার কীভাবে উনি জবাব দেয়, তখন হয়তো টু লেট হবে এবং টু লেট হলে কস্টলি হবে এবং এইটা মসজিদের জন্য ক্ষতিকর হবে, আমাদের কমিউনিটির জন্য ক্ষতিকর হবে। দয়া করে আপনারা বসে থাকবেন না, সময় নেবেন, জেনে দেয়ার মানে সমস্যাটা বলবেন আমাদেরকে, তাৎক্ষণিক সমস্যার সমাধানের জন্য আমরা এগিয়ে আসবো। তো এই জিনিসটা এখনও আমি আবারও বলতেছি, এই একই কথা, যেখানে যে কোনো মসজিদে যে কোনো জায়গাতে যে কোনো সমস্যা যার চোখে আসবে, আল্লাহর বাস্তে মানে সমস্যাটাকে মানে বড় না হওয়ার আগে যার চোখে যেভাবে পড়বে কর্তৃপক্ষকে জানানোর দরকার। মানুষ মাত্রই ভুল হইতে পারে, যে মানুষ মাত্র ভুল হইতেই পারে এবং হবে হতে যাচ্ছে। তো এইটার সমাধানের জন্য এটুকুই আমি বলবো সবাইকে, আপনারা সবাই এগিয়ে আসেন, মসজিদের মুসল্লিরা, এবং পরামর্শ দিয়ে কমিটির হাতকে শক্ত এবং সুন্দর করেন। বন্ধুরা, আপনি কথা বললেন যে কমিটি নিয়ে এবং ইমাম সাহেবদেরকে নিয়ে, নিয়োগ নিয়ে সমস্যাটা আসলে এটা কেন হয়? আপনি যদি গভীরে আমি যদি বলি তাহলে ওই আগে ওই যে যিনি মৌলানা সমীরউদ্দিন সাহেব বলছেন না যে শয়তান আমাদের পিছনে আছে, ওই শয়তানই কাজ করে। শোনেন, সবসময় নিজেকে ছোট করতে হয়। যে মানে প্রেসিডেন্টই হবে, সেক্রেটারি হবে, তাকে মানে খাদিম মনে করতে হবে নিজেকে, আল্লাহর করে খাদিম। এর থেকে ভালো একটা অপরচুনিটি আর কার হতে পারে যে আল্লাহর ঘরের খেদমতের সুযোগ পায়। তো এইটা নিয়ে যদি সে মনে করেন একটা ডাক দেখায়, মানে ইয়ে করে, সেটা এই মানে এইখানে পৃথিবীতেও তার তেমন সম্মান বাড়বে না, আর আখেরাতেও তার জন্য তেমন কিছু থাকবে না। যে
যেটুকু মানে আমরা বক্তব্য ওয়াজ মহফিলে শুনি আর কি, সেইটা থেকে আমি বলবো যতক্ষণ পর্যন্ত মানে আমরা এই জিনিসটাকে কাছে নিয়ে আসতে পারি না, এই মন থেকে কাছে নিয়ে আসতে পারি না, নিজেকে ছোট মনে করে ইমাম সাহেব যারা আছে বা যারা শিক্ষিত যারা আছে, ওই লাইনের শিক্ষিত আমি বলতেছি, ওনাদের কাছ থেকে সবসময় ভালো মধ্যে ভালো ব্যবহার দিয়ে আমরা জেনে নেব। মানে যারা দায়িত্বে থাকে তারা সেবক হিসেবে যেন কাজ করেন সেই বিষয়টা মাথায় রেখে। রাইট। আরেকটা হলো যে ওজন পার্কে, আপনি ওজন পার্কে বসবাস করছেন, এখন কি বর্তমান ওজন পার্কে রয়েছেন? জি। তো ওজন পার্কে বাঙালি অনেক রয়েছে এবং বিশেষ করে আপনার এলাকা বিয়ানীবাজারের লোকজন সেখানে বেশি। তো ওইখানে এই বিষয়টা যদি একটু বলেন, যে অনেকে বলে যে এখানে আরেকটা বিয়ানীবাজার। হ্যাঁ, এটা ওই যে যারা আপনি আগে উল্লেখ করেছেন যে ওয়াহিদুর রহমান সাহেব, উনি বা এইখানে ওনার আরেক বড় ভাই, উনি ওনারা ওইখানে প্রথম আসছিলেন, আসার পরে বিয়ানীবাজারের লোকজনই প্রথম থেকেই একটু বেশি বেশি ওই জায়গায় বসত করেছে। এখনও দেখা যায় তুলনামূলকভাবে যদি এখনকার বিয়ানীবাজারের লোকই বেশি হবে, কিন্তু সামগ্রিকভাবে অন্যান্য এলাকার লোকও এখন প্রচুর আছে, এখন প্রচুর লোক আছে। তো সেখানে এই কমিউনিটি গড়ে ওঠার মেইন কি আসলে কি মানুষ কোন বিষয়টাকে সামনে নিয়ে বেশি মানুষ সেখানে জড়ো হয়, কমিউনিটি বিল্ড আপ হয়, কোন বিষয়টাকে বেশি সামনে নিয়ে? এখন যেটা হচ্ছে সেটা তো বলবো আমি বিভিন্ন অর্গানাইজেশনের যে কোনো এই যে মেলা বলেন, কমিউনিটির যে কোনো ইভেন্ট বলেন, এগুলো হচ্ছে, কিন্তু বিগিনিংয়ে যেটা হচ্ছে আপনার ওইখানে ওই জাস্ট আমরা তো প্রথম জেনারেশনই এইখানে প্রথম জেনারেশন আছে, মানে বাড়িঘর কেনার চেষ্টা করছে বা কেউ ভাড়া হিসাবে থাকছে, কেউ মানে ব্যবসা বাণিজ্য খোলার চেষ্টা করছে, এবং সেখানে এইভাবেই আস্তে আস্তে অনেকগুলো গ্রোসারির দোকান বা অনেকগুলো অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠছে, ডাক্তারের অফিস, ফার্মেসি, এমনকি অ্যাকাউন্টিং অফিস, ট্রাভেল এজেন্সি, এইগুলো এখানে গড়ে উঠছে। তো ওই সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন? আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে একটা জিনিস আমি বলবো, পার্ট অফ দ্যাট মানে এইটা 75% আন্ডারে। ওই এলাকাটা অত্যন্ত কেওটিক ছিল এক সময়, এখানে হিসপানিক এবং ইটালিয়ানরা আমাদেরকে ওই যে মাইনরিটি আমরা ছিলাম অনেক ভোগান্তির পরে, আপনি হয়তো জানেন সেইখানে মিজানুর রহমান নামে একজন ফটো সাংবাদিক ওইখানে মারা গেছেন, আরও 2-3 জন এখানে মারা গেছেন, মানে এইগুলা ওই সর্বশেষ নজমুল ভাই যে সভাপতি, হ্যাঁ উনিও মারা গেছে সেইখানে, মানে ওইগুলা নিয়ে মানে মানে প্রশ্নবিদ্ধ ছিল ওই জায়গাটা, কিন্তু এখন অনেকটা ভালো আল্লাহর রহমতে, মানে ওই জিনিসটা মানে আমাদের কাছে মনে হয় যে বাইরের যে ছেলেপেলে কালো বলেন আর ওই হিসপানিক যারা বলেন, এরা এখন মানে আমাদের বাচ্চাদেরকে বা আমাদের প্রজন্ম যারা বড় হয়েছে ওইখানে লেখাপড়া করতেছে তাদেরকে বরং ভয় করে। আমার দৃষ্টিতে এইভাবে মনে হয় যে এটা মানে একটা টার্ন ওভার হয়ে গেছে এখানে। এখন মেইন স্ট্রিমের সাথে আপনাদের যোগাযোগ কেমন সেখানে? আমি বলবো ভালোই, এখানে মানে প্রায় আমাদের প্রেসিডেন্টের লোকজন তাদেরকে নিয়ে আমাদের বসা হয়, ওই কমিউনিটি বোর্ডের লোকজনও বসা হয়, বা ইয়াং জেনারেশন যারা আছে তারা মোটামুটি তাদের সাথে লিঙ্ক আপ করার বিভিন্ন প্রচেষ্টায় আছে। এবং জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে কিভাবে আপনাদের সম্পৃক্ততা? হ্যাঁ, ভালোই ভালোই, ওরা তো এখন আমাদের ওই যে গ্রোয়িং কমিউনিটি হিসাবে তারা প্রায় আমাদের মসজিদে বা আমাদের কমিউনিটিতে আসে, তারা আমাদের সুখ দুঃখের খবর নেয়, মানে তাদেরই স্বার্থে বলবো। আর বাঙালি কমিউনিটিতে বিভিন্ন সংগঠন রয়েছে, আপনি নিজেও একসময় সংগঠনের সাথে হয়তো কিছুটা হলে সম্পৃক্ত ছিলেন, এখন বর্তমানে যদিও সেভাবে সক্রিয়ভাবে না থাকেন, কিন্তু তারপরে কমিটির বিনির্মাণে, কমিটির কল্যাণে এই সংগঠনগুলো কীভাবে কাজ করছে? এটাকে দুভাবে আমি বলতে পারি, মানে কমিউনিটি ডেফিনেটলি দে আর ডুইং সাম গুড জব, মানে যেটা করতেছে, মানে যেমন মানুষের বিপদে, মানুষের কারো মৃত্যু হলে, মানে কারো দুঃসময়ে তারা এগিয়ে আসে, সেটা ডেফিনেটলি দে আর ডুইং গুড জব। বাট আমার কাছে একটা জিনিস মনে হয়, টু মেনি ডিভিশন হওয়াতে, মানে ছোটোখাটো কমিউনিটির মধ্যে মানে অনেকগুলো সংগঠন হওয়াতে অনেক সময় একটা ক্যাওটিক সিচুয়েশন চলে যায়, এবং সেটাও হয় যে ওই ইলেকশনের সময় আসলে মানে একটু গ্রুপিং দলাদলি এগুলো হয়। তারপরেও আমি বলবো কমিউনিটি হিসাবে ভালোই চলছে আমার দৃষ্টিতে। তবে এখানে যদি
রাজনৈতিকভাবে দূরদর্শিতা নিয়ে অগ্রসর হতে হয়, তাহলে ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে ইনভলভ করতে হবে এবং তাদের ইনভলভমেন্টটা পজিটিভলি যদি আসে তাহলে আলহামদুলিল্লাহ মানে এক সময় আমাদের হয়তো এই এখনকার যে ঠানাপ্রন যেটা আছে যেটুকুই আছে এটা হয়তো আর থাকবে না, মানে আমাদের সাথে এবং এইখানে মেইন স্ট্রিমের সাথে পুরোপুরি লিঙ্ক আপ হবে সেই জিনিসগুলো। এই নতুন প্রজন্ম কিভাবে সম্পৃক্ত করা যায় সেটা আপনার পরামর্শ কি? তাদেরকে ওই পলিটিক্স, বাংলাদেশের পলিটিক্স বললে তারা তো সেটা বুঝবে না এবং সেটার কোনো কার্যকারিতা বা উপকারিতা তাদের কমিউনিটি বা দেশের কোনো আছে কিনা সেটা এইখানে ইভেন্টসগুলোতে তাদেরকে মেইন স্ট্রিম পলিটিক্স এই যে মেইন স্ট্রিম পলিটিক্সের কোনো জিনিসে তাদেরকে সম্পৃক্ত করতে পারলে এবং তারা তো এইটাই বুঝে লেখাপড়া ছাড়া মানে পলিটিক্স হবে না তাদের। তো যারা পড়াশোনা করতেছে আলহামদুলিল্লাহ মানে তাদের যদি ভীষণটা থাকে পলিটিক্সের জন্য তাহলে এইখানে তারা সুন্দরভাবে পলিটিক্স করতে পারবে। মানে আমাদের ছেলে পেলে বা যারা আছে আর কি প্রফেশনাল অনেক অনেক প্রফেশনে এখন আসতেছে। বস্তু মানে আমি যদি বলি ওই গতবার আমি দেশের থেকে আসার পরে ইমিগ্রেশনে আমার এক ভাই কবির সাহেব নামে উনি ইমিগ্রেশন কাজ করে এখানে আসতে সালাম করতে উনি আমাকে দেখি উনি বলছে বাংলাদেশি হয়তো ওই পাথরটা দেখে বাংলাদেশে দেখে সালাম করে মানে আমাকে জিজ্ঞেস করতেছে বাংলায় কথা বলতেছে। আই ফিল সো গ্রেট। মানে ইমিগ্রেশনেও আমাদের লোকজন আছে এইভাবে প্রত্যেক সেক্টরেই এখন দেখা যায় এখানে বাঙালিরা বিভিন্নভাবে ভালো জায়গায় যাচ্ছে। সেটা একটা পজিটিভ সাইড। সে এখানে যে আপনি যে বিষয় বললেন যে কমিউনিটির কল্যাণের জন্য বা দেশের কল্যাণের জন্য মেইন স্ট্রিম পলিটিক্স খুবই দরকারি, যদি তারা সবাই ইনভলভ হওয়া দরকার সেই বিষয়ে আপনি পরামর্শ দেন। তো মেইন স্ট্রিম পলিটিক্সে যাওয়ার জন্য কি করা দরকার? আমাদের কমিউনিটি যারা আছেন তারা কিভাবে সেখানে সম্পৃক্ত হবে, আপনার পরামর্শ কি? ওই একই কথাই আমি বলবো যে তারা তো আমাদের কাছে এক সময় আসতেছে, আমাদেরকেও তাদের কাছে যেতে হবে। বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে তারা আমাদেরকে দাওয়াত করে, তো আমাদেরকে তাদের কাছে যেতে হবে এবং তাদের ডাকে সাড়া দিতে হবে এবং আমাদের যারা নিউ জেনারেশন যারা আছে আমাদের ছেলেপেলে যারা এখানে পড়াশোনা করতেছে তাদেরকেও কিছু মানে উদ্যুক্ত করতে হবে তাদের। আপনি ব্যক্তিগতভাবে অনেকের কর্মসংস্থান এখানে করেছেন, ব্যবসার মাধ্যমে কমিউনিটি সেবা করছেন, দেশের জন্য কিছু করার সুযোগ হয়েছে কিনা স্পেসিফিক যদি বলেন সেই বিষয়টা। কয়েকবারই মানে আমি বা আমরা চেষ্টা করেছিলাম দেশে কিছু করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত এটুকুই বলবো যে সোফার তেমন কিছু করতে পারে নাই। তবে আমাদের একমাত্র ইচ্ছা যেটা একটা লাস্ট ইচ্ছা আছে মানে দেশে কিছু মানুষের কর্মসংস্থানের জন্য কিছু করা, বিনিয়োগ করা সেখানে। বিনিয়োগ করা। সেইখানে আমরা বারবার বলি যে হ্যাঁ আমাদের প্রফিটের তেমন দরকার নেই, কোনো ব্যবসায়ী প্রফিট ছাড়া মানে ব্যবসা করে না, কিন্তু যেহেতু মানে আল্লাহ তো মোটামুটি এখানে একটা সংস্থান আছে আমাদের, সেই সময় আমরা বলছিলাম যে আমরা কিছু টাকা মানে কিছু ইনভেস্টমেন্ট ওইখানে করব, কিন্তু মানুষের যদি কর্মসংস্থান হয় ধরেন এখানে কয়েক হাজার মানুষের যদি কর্মসংস্থান হয় সেটাই হবে আমাদের সার্থকতা। তো সেটা করতে গিয়ে যারা সমস্যার সম্মুখীন হতে হয়, যেহেতু দেশে আমরা খুব বেশি যাওয়া আশা করতে পারি না, গেলেও বছরে একবার গেলাম 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য, এই সময়ের মধ্যে তেমন কিছু করা যায় না। উই হ্যাভ টু রিলাই অন সামবডি। সেই যে কাকে দেবেন সেই দায়িত্বটা খুঁজে পাওয়া যায় না। মুশকিল, মুশকিল, খুবই মুশকিল, খুবই মুশকিল। এখন কি করণীয়? আপনারা যে বিনিয়োগ করতে চান এখানে কার কার সহায়তা দরকার বলে মনে করেন? সরকার থেকে কি সহায়তা চান আপনারা? এখানে কিছুদিন আগে মানে কনসুলেটে আমরা গিয়েছিলাম, মানে দেশের থেকে আসছিলেন মানে কয়েকজন, ওনারা বেশ ভালোই লাগলো ওনাদের কথা, কিন্তু কথায় এবং কাজে যে ফারাকটা এখানে আকাশ আর পাতাল ব্যবধানটা। কেন বলছি এটা, ওনারা যে মানে সুযোগ সুবিধা আমাদেরকে বললেন, কিন্তু দেশে গেলে ওই সুযোগ সুবিধা আমরা খুঁজে বিশ্বাস করতে পারতেছিলেন না। বিশ্বাস করতে পারছিলাম না। তারপরেও যেভাবে দেশ আগাচ্ছে আমার মনে হচ্ছে যে একটা ক্ষেত্র হয়তো মানে সৃষ্টি হবে আমাদের মতো যারা মানে ক্ষুদ্র ব্যবসায়ী হয়তো দেশে কিছু করার চেষ্টা করলে হয়তো একটা সুযোগ হতেও পারে। সরকার কি সুবিধা কি ইয়েটা চাচ্ছে, সহযোগিতা চাচ্ছে স্পেসিফিকলি যদি বলেন? একটা টেন্ডেন্সি দেখেন ওইখানে আমাদের দেশে কিছু ব্যবসা আছে যেগুলো করতে গেলে প্রায় দেখা যায় যে আপনার সেইখানে 30 কোটি টাকার দরকার। তো সবসময় টেন্ডেন্সিটা থাকে যে ব্যাংকে থেকে লোন নেবে, তো 30 কোটি টাকার মধ্যে লোন নেবে মানে 40 কোটি টাকার লোন নেবে। তো আমি দুর্ভাগ্যবশত মানে এখানে এটুকু বলা কতটুকু মানে
শালীন হবে সেটা বুঝতেছি না, তারপরে বলতেছি যে কিছু কিছু সময় মনে হয় যে তারা লোন এনে সেটা দেওয়ার যে মর্গেজ যেটা সেটা কোথা থেকে আসবে সেইটুকু খেয়ালে রাখে না, এবং অনেক মনে করে ব্যাংকের টাকা হয়তো অনেক ক্ষেত্রে না দিলেও চলে। কিন্তু এটা কেমন মানে বিবেক, মানে কোন বিবেকে কাজ করবে? ব্যাংকের টাকা আনবো আমরা আর ব্যাংকের টাকা দেবো না, তাহলে বিজনেসটা কার জন্য হবে বা কিভাবে হবে? এখানে প্রথমেই তো একটা মানে প্রশ্ন দিয়ে শুরু। মানে ইয়ে প্রশ্ন দিয়ে শুরু, এটাই আর কি। এখন আপনারা যে ব্যবসাটা করতেছেন, কি ধরনের ব্যবসা করার চিন্তা ভাবনা করছিলেন? না, আমরা জাস্ট একটা ফুড ব্যবসা করতে চাইছিলাম একবার, আর একবার আমরা চাইছিলাম ওই যে ইয়ের থেকে আপনার চায়না থেকে মেশিনারি নিয়ে ওই ইট করার জন্য আমরা চাইছিলাম একবার। তো এগুলো কিছুই হয় নাই। ওই যে বললাম না, তারা চায় মানে ব্যাংকের থেকে লোন নেবে এবং সেটা মানে খুব ভালোভাবে কাজে লাগাবে না, অন্যান্য কাজে। একটা প্রজেক্টের জন্য আপনি যে লোনটা নিলেন, ওই প্রজেক্টে যদি এই টাকাটা যদি ইনভেস্ট না করেন, তাহলে তো লোনের টাকাটা আপনি শোধ করার রিকভারি কীভাবে হবে? আপনি যদি অন্য জায়গাতে অন্যভাবে খরচ করে নেন, তাহলে তো সেটা মানে চিন্তাটা নেগেটিভ দিয়ে শুরু বলতে গেলে। আমার কাছে মনে হয় সেটাই আর কি একটা একটা জিনিস। আপনারা যারা প্রবাসীরা রয়েছেন তারা এককভাবে করার কোনো সুযোগ আছে কিনা সেখানে, যে ব্যাংকের লোন না নিয়ে নিজেদের হ্যাঁ অর্থায়নে? হ্যাঁ, সেটা করা যায়, ব্যাংকের লোন না নিয়ে করা যাবে, কিন্তু সেইখানে কে এইটা করবে? একটা কাকে দায়িত্ব দেওয়া হবে, কে দায়িত্ব পালন করবে? ছিল সেদিনও এইখান থেকে আপনি ইনভেস্ট করবেন, আপনি ইনভেস্টের জন্য ইউ হ্যাভ টু বি দেয়ার, এবং বেশি অনেক সময় আপনাকে বা আমাকে ওইখানে কাটাতে হবে। এই যে সময়টা কাটাতে হবে, একটা জিনিস দেখেন, ফ্যামিলি নিয়ে থাকতে হবে। ওই সেদিনও প্রশ্ন উঠেছিল যে বাংলাদেশে আমরা যারা এখানে মানে আমাদের ফ্যামিলি নিয়ে আছি, যদি আবার ফ্যামিলি নিয়ে দেশে থাকতে হয়, তাহলে পুরো জিনিসটা ওই ছেলেপেলেদের মানে তাদের লেখাপড়া সব কিছু নিয়ে একটা ব্যাপারে চলে আসে। আর জীবনের এই সময়ে আমাদের মধ্যে কেউই চায় না ফ্যামিলি এখানে রাখি আসে নিজে দেশে গিয়া দেশে একা একা সময় দেওয়া। সেটা সেটা তেমন মানে হয় না। তা বাস্তবতার সাথে এইটুকুই মনে হইতেছে। আর যেহেতু এই সুযোগটা বা এই ইচ্ছাটা যদি আমরা ক্রমান্বয়ে আমাদের পরবর্তী প্রজন্ম, মনে হয় না আমার ছেলের মাথায় ঢুকাইতে পারি, তাহলে তার দ্বারা হয়তো সম্ভব হতে পারে। কেন বলছি? কারণ তার মানে আমার যতটুকু মানে অবস্টেকল ছিল, তার কাছে তত অবস্টেকল থাকবে না। আমার মাধ্যমে তার অনেকগুলো মানে ইজি হবে জিনিসটা। একটা বিষয় আপনারা এখানে প্রায় দেখি যে বাংলাদেশে যখন মন্ত্রীরা আসেন অথবা বিজনেসম্যানরা আসেন, তাদের সাথে মত বিনিময় করেন আনুষ্ঠানিকভাবে মিটিং এর মাধ্যমে, বড় সভার মাধ্যমে। তো সেখানে কি বিষয়গুলো আলোচনা হয়? এখানেও আমি একটা দ্বিমত প্রকাশ করি, সবসময় আমি বলতে চাই এটাই যে এইটা একটা বেশ ভালো সুযোগ। যারা মন্ত্রী মিনিস্টার যারা এখানে আসেন, তাদের সাথে আমরা এইভাবে পাশাপাশি বসে কথা বলতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সত্য কথাটা বলা হয় না মিনিস্টারকে, মন্ত্রীকে সত্য কথাটা বলা হয় না। সবই যেন বলে আর কি, উনিও নিজের ওনার সাকসেসটা তুলে ধরে, আর ওনাকে আরও সাকসেসফুল করতে গিয়ে আমরাও অনেক ল্যাটারের মধ্যে অনেকগুলো কথা বলি, যাতে মন্ত্রী নিজেও বোঝেন না যে আমার মানে কী সুবিধা অসুবিধা হচ্ছে। আমার এখানে একটা কথা হচ্ছে, আমি মানে বলতে চাইছি এটাই, যেহেতু একটা জিনিস দেখেন, ফ্রেন্ড সেই ভালো ফ্রেন্ড যে আমার দোষটা ধরে দেবে। আমাকে আজকে যে জিনিসটা যদি আপনি ধরে দেন যে এই জিনিসটা এইভাবে করলে আপনার ভালো হবে, তখন আমি ওই জিনিসটা রিকভারি করতে পারবো। আর যদি কোনো দিন আমাকে কেউ বলে না, তাহলে সেই জিনিস আমি কোনো সময় বুঝবো না, এবং সেই ভুলটার মধ্যে আমি থেকে যাবো। তো মিনিস্টারটা নিশ্চয়ই অনেক ভালো কাজ করতেছেন ডেফিনেটলি, কিন্তু অনেকগুলো জিনিস করতেছেন যেটা আমরা সমালোচনা করি, কিন্তু সামনে বলি না বা বলার সাহসও রাখি না। জানি না কেন, সবাই হয়তো পার্টির দিকে একটু বেশি ঝুঁকে যায়, বা অথবা যে কোনোভাবে মানে সত্যটা বলতে চান না। বলতে চায় না, বা ওই যে লোপলগুলো মানে তুলে ধরে না। আমি দেখি না তো কেউ মানে কারো বক্তব্যে মানে এইটা বলে। তাহলে যে মিটিং গুলা করার কোনো রেজাল্ট, ভালো রেজাল্ট এই জন্য আসছে না? ভালো রেজাল্ট বলতে একদিকে এইটাই হয়তো আছে, মানে মিনিস্টার যে কাজ করতেছেন সেই কাজেই উনি হয়তো আরো বেশি ইন্সপিরেশনটা হচ্ছে ওনার, মনে করতেছে যে উনি তো খুব ভালোই করতেছে। বিদেশে যেখানে গেলাম সেইখানে ফুলের মালা আর মানে সব প্রশংসার কথাগুলো আমি আমার দিকে আসলো, সেই ভালোটুকু। কিন্তু ওই যেটা আমি বলতেছিলাম, অ্যাটলিস্ট মানে যদি কিছু লোক খানে খানেও সেই জিনিসগুলো, সেই সাজেশনটা যদি ওনাদেরকে বলতো, তাহলে হয়তো ওনাদের আর একটু ভালো হইতো বা দেশের ভালো হইতো।
যে বিনিয়োগ করার যে আপনাদের চিন্তা ভাবনা, যে বিষয়টা আপনারা সমস্যা মনে করছেন, যদি মন্ত্রীর সাথে বা ব্যবসায়ীদের সাথে বসে সেই বিষয়টা যদি আপনারা খোলামেলা কথা বলতেন তাহলে হয়তো আরো সহজ হতো। সেটা আপনারা কেন করেন না? খুব ভালো বলছেন। ওই যে সেদিন বললাম না যে কনসোলিটি যে মিটিংটা আমরা করেছিলাম, দিস ইজ ফার্স্ট টাইম আমি দেখছি বাংলাদেশ থেকে কোনো ডেলিগেট এখানে বিজনেস ম্যানদের সাথে প্রথম বসে কথা বলছে, প্রথম বৈঠক করছে। চেন্নাইয়ের আগে করলে আমি আমার নজরে সেটা করে নাই। তো হয়তো এটা একটা স্টার্টিং পয়েন্ট হইতে পারে এক সময়, এটা হতে পারে। কারণ আমি বেশ কয়েক বছর আগে একটা এরকম আপনাদের কোনো পত্রিকায় বা কোনো জায়গাতে আমি পড়ছিলাম যে বাংলাদেশের এমবেসিতে গেলে ওই অ্যাম্বাসেডার বলেন আর কর্মকর্তারা বলেন সব কফির কাপ আর বাঙালি পত্রিকা আর টিভি নিয়ে বসে আছে। আপনি পাবেন মনে করেন 10টা 11টার দিকে গেলে। আর প্রোভাইডেড সেম টাইম যদি আপনি ইন্ডিয়ার এমবেসিতে যান, কাউকে পাবেন না। তারা ছুটছে মানে ভাই সব কাজে 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 ব্যস্ত সবাই। তো এখন মানে ওনাদেরকে দেখে বা ওনাদের সাথে আমাদের ওই কনসুলার সাহেব ছিলেন আর কি, উনি খুব উদ্যোগ নিয়েই আমাদেরকে ডাকছিলেন সেখানে যাওয়ার জন্য। আমার কাছে মনে হয়েছে যে ওই কনসেপ্টটা হয়তো চেঞ্জ হচ্ছে, মানে একসময় হয়তো এইভাবে হবে, মানে যারা আছে তাদেরকে হয়তো উদ্বুদ্ধ করা হবে। এবং এইখানে আজকে আমি যেটা ফিল করতেছি যে অবস্টেকল, সেটা যদি সামগ্রিকভাবে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা যায় তাহলে এটা খুব সোজা। তারা কি পরামর্শ দিল, আপনারা কি পরামর্শ তাদেরকে দিলেন? না, ওইখানে ওনারা বিভিন্ন জিনিসগুলো বললেন যে ওইখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে, ওই যে আপনি বললেন না কয়েকজন মিলে বা বেশ কয়েকজন মিলে একটা অ্যামাউন্ট অফ মানি ওইখানে ইনভেস্ট করবে। তো ওই একই প্রশ্নই আর কি আমাদের পক্ষ থেকে বলা হয়েছে যে ওইখানে তো আমাদের ইনভেস্টমেন্ট ওইখানে থাকবে আর আমরা এখানে তো আমরা ঘুমোতে পারবো না, আমাদেরকে ওইখানে যেতে হবে। ওইখানে গেলে আমাদের যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে সেইগুলো কীভাবে হবে। দেশের মানুষ আজকে দেখেন মানে অনেক জায়গাতে মনে হয় যে দেশের থেকে আসার পরে এইখানে আমরা হাত বাড়িয়ে পাচ্ছি, মানে এইভাবে মনে হয়। কিন্তু এরপরেও জন্মভূমির টানে আমরা যেহেতু এখানে অনেক বড় হয়ে আসছি, না বড় দেশে পড়ছি, সেই হিসাবে আমাদের মন চায় দেশে যাওয়ার জন্য। কিন্তু দেশের বিভিন্ন সুবিধা অসুবিধাতে মনে হয় যে না যাওয়াটাই ভালো। বাচ্চারা একবার গেলে তারা বিরক্ত হয় যায় বিভিন্ন জিনিসে। এখনও অবকাঠামো সেইভাবে গড়ে ওঠে নাই, রাস্তাঘাট সেইভাবে হয় না, চলাফেরার সেই ব্যবস্থা নাই। ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলে মানে একদিন 2 দিনের ব্যাপার হয়, যানজটের সমস্যা আছে। মানুষ আর মানুষ মানে বিভিন্ন জিনিসগুলো এগুলো নিয়ে আর কি। এই জন্য সিদ্ধান্ত নিতে একটু মানে সময় নিতে হচ্ছে। আরেকটা বিষয়, আপনারা যে বিজনেসটা করছেন বাংলাদেশে আমদানি রপ্তানির যে বিষয়টা, বাংলাদেশে কি আপনাদের যে বিশাল যে ফুডের ভান্ডার রয়েছে সেখানে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করেন কিনা সে বিষয়ে? এই রিসেন্টলি আমাদের একটা কন্টেনার আসতেছে, এর মাধ্যমে আমরা এখানে একটা কন্টেনার ইম্পোর্ট করতেছি। সেখানে কিছু চাল আছে, মানে সুগন্ধি চাল, কিছু মুড়ি, কিছু অন্যান্য জিনিসগুলো আছে। তো দেখা যায় মানে এগুলো এখন তো অনেক বাংলাদেশি এখানে কনজিউমারদের এখন মানে অনেক প্রচুর আছে। তো সেইগুলো আস্তে আস্তে হয়তো মানে এখানে ভালো হবে একসময়। আর এখান থেকে কোনো কিছু রপ্তানি করেন কিনা দেশে? না, এখন আমরা সেটা আমদানিটাই করেন। আমদানি করতে গিয়ে আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা বা? অবশ্যই সেটা তো সমস্যা আছে বাংলাদেশের প্রেক্ষাপটে, মানে এখানে প্রথম যে জিনিসগুলো করতে সেইগুলো নিয়ে একটু সমস্যার সম্মুখীন হতে হয়। কারণ অফিসের যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে মানে আমাদেরকে বারবার মানে হয়তো একদিনের জায়গায় 3 দিন যেতে হয়। তো আস্তে আস্তে হয়তো সেটাও স্মুথ হবে। আর এমনি বাংলাদেশ আপনারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য আমদানি করেন, সেক্ষেত্রে তুলনামূলক রেটের দিক দিয়ে কোথায় কম পাওয়া যায়? Honestly, আমরা নিজেও অন্যান্য দেশ থেকে আমদানি করি না, অন্যান্য সাপ্লায়ার যারা আছে তারা সেই জিনিসগুলো আনে এবং আমরা সেই কন্টেনার তাদের থেকে নিই। কিন্তু রেটের ক্ষেত্রে যে বিষয়টা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশের তুলনা মান, জিনিসপত্রের গুণগত মান এবং অর্থনৈতিক দাম যদি বিশ্লেষণ করেন সেই ক্ষেত্রে কি হয়? বাংলাদেশ থেকে গুণগত জিনিসগুলো এখনো মানে সেভাবে হয় নাই। যেমন একটা জিনিস বলি আপনাকে, এর আগে 2টা কন্টেনার আমরা আনছিলাম যে শপিং ব্যাগ। বাংলাদেশের প্রাইসটা ভালো কিন্তু ডিফেক্টিভ থাকে প্রায়, মানে এগুলো মনে করেন আমরা নিজস্ব ইয়েতে আমরা এইগুলো ইউজ করতেছি, কিন্তু বাইরে দেওয়ার জন্য নিলেই আর কি তারা একটা না একটা ডিফেক্ট দেখলে সেটা কিনতে চায় না। যদিও উই ক্যান বিট দ্য প্রাইস, বুঝছেন, প্রাইসের দিক দিয়ে আমাদের ভালোই আছে, কিন্তু একটা না একটা ডিফেক্ট থেকে যায়। মালের ভিতরে খারাপ একটা কিছু দিয়ে এরকম বিষয়? এটা না, মানে টোটাল জিনিসটা ধরেন ওই শপিং ব্যাগের কথাই বলতেছি আর কি। ঠিক যেভাবে শপিং ব্যাগ হওয়ার কথা সেইভাবে হয় না, মানে এটা ওই ওপেন করতে একটা সমস্যা হয়ে যায়, না হয় এটা ছিঁড়ে যায়, এইরকম হয়ে যায় আর কি।
তো আস্তে আস্তে আমাদের মনে হয়, আমার মনে হয় যে এগুলো মানে ওভারকাম করা সম্ভব হবে। ভবিষ্যতে সেটা। সেটা আর বাঙালি কমিউনিটির প্রতি আপনার কি পরামর্শ, একজন সফল বিজনেসম্যান হিসাবে কি পরামর্শ দিবেন বাঙালি কমিউনিটিকে? আসলে বলতে গেলে এখন তো খুবই ইনভলভ এই জ্যাকসনাইট বাংলাদেশি, এখানে তো এই জ্যাকসনাইটকে মানে লিটল বাংলাদেশি বলা চলে। মানে এখানে প্রচুর বাংলাদেশি এবং ইনভলভমেন্টটা আমার যেহেতু ব্যবসা আছে সেই হিসাবে আমি দেখতেছি প্রচুর সম্ভাবনা বাংলাদেশের মধ্যে রয়েছে। মানে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগে যে বাচ্চাদেরকে লেখাপড়া করানোর যে কম্পিটিশনটা এবং যে উদ্যোগ, সেটা প্রত্যেকটা ফ্যামিলিতে আমার নজরে পড়ে। তারা মানে সবাই চায় তাদের ছেলেপেলেরা ভালো লেখাপড়া করুক, সেটা একটা পজিটিভ সাইড আমাদের। আর কিছু ছোটোখাটো ঘটনা যেগুলো ঘটে মাঝে মধ্যে, এগুলো তো প্রত্যেক কমিউনিটিতে হয় এবং যত মানে যেভাবে কমিউনিটির মানে বড় হচ্ছে সেই জিনিসগুলো ওইভাবে থাকবে। তো এইগুলো দেখে আমাদেরকে মানে হতাশ হওয়ার কিছু নেই। আমি খুবই পজিটিভ এবং খুবই আশান্বিত আমাদের দেশের লোকগুলো এখানে এসে বেশ ভালোই করবে। বদরুল, আপনাকে অনেক ধন্যবাদ, এখানে শেষ করতে হয়। আপনাকে ধন্যবাদ এবং মিলেনিয়াম টিভির অসংখ্য দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মিলেনিয়ামের সঙ্গে থাকুন।